ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো ডিএম কোচিং উইথ দেবারতী। আমি দেবারতী। আজকে তোমাদের ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংঘানিয়া বইয়ের যে ইনফ্লেশন চ্যাপ্টারটা আমরা শুরু করছি তার আজকে সেকেন্ড পার্ট। আজকে আমরা টাইপস অফ ইনফ্লেশন দেখব এবং বেসড অন কজ অর্থাৎ কারণের উপর ভিত্তি করে বা কী কী সিচুয়েশনের উপর ভিত্তি করে আমরা ইনফ্লেশনকে ভাগ করতে পারি এবং তার ডিটেল অ্যানালাইসিস। প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছি টাইপস অফ ইনফ্লেশন অর্থাৎ গ্যালোপিং, হাইপার ইনফ্লেশন, এই সমস্ত কিছু। যারা ভিডিওটা এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে প্লেলিস্টে চেক করো এবং ভিডিওটা দেখে এসো, তাহলে এই ভিডিওটা বুঝতে কিন্তু তোমাদের অবশ্যই খুব সুবিধা হবে। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে নিও যাতে তোমাদের কাছে সবার আগে আপডেট চলে যায়। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি। সবার প্রথমে দেখো যেটা রয়েছে ডিমান্ড পুল ইনফ্লেশন। কথাটা শুনে তোমরা বুঝতে পারছো যে ডিমান্ডের ফলে তৈরি হওয়া যে ইনফ্লেশন, অর্থাৎ ইনফ্লেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মূল্য বৃদ্ধি, অর্থাৎ একটা ইকোনমিতে যখন মানি সাপ্লাই খুব বেশি পরিমাণে হয়ে যায়। কিন্তু এর পিছনেও অনেকগুলো কারণ রয়েছে। এই ইনফ্লেশনের পিছনে মূল যে কারণ সেটা ডিসক্রিপশন করছি। ইট ইজ কজড বাই অ্যান ইনক্রিজ ইন এগ্রিগেট ডিমান্ড অ্যান্ড কনজাম্পশন, অর্থাৎ এগ্রিগেট ডিমান্ড এবং কনজাম্পশন জন্য এই ডিমান্ড পুল ইনফ্লেশন হয়। যার পেছনে মূল কারণ হচ্ছে দেখো ইনক্রিজ প্রাইভেট এবং গভর্নমেন্ট স্পেন্ডিং, লোয়ার রেট অফ সেভিংস বাই হাউস হোল্ডস, ডেপ্রিসিয়েশন ইন লোকাল এক্সচেঞ্জ রেট, রিডাকশন ইন ট্যাক্সেস, ইনক্রিজ ইন মানি সাপ্লাই অ্যান্ড ব্যাঙ্ক রেটিং। এখন দেখো একটা একটা করে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রাইভেট এবং গভর্নমেন্ট স্পেন্ডিংস বলতে কী বোঝাচ্ছে, তার এই যে পাঁচটা কজ তোমাদের দিয়েছে, এটা দেখো তার আগে একটা জিনিস বুঝে নিতে হবে। যখন এই যে ডিমান্ড টু ইনফ্লেশনের যে ডেফিনেশন, দেখো সেকেন্ড পয়েন্টে যেটা দেওয়া আছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটাকে বুঝলে তোমার প্রিভিয়াস পয়েন্টটা বুঝতে সুবিধা হবে। দিস লিডস টু ইনক্রিজ ডিসপোজেবল ইনকাম ইন দ্য হ্যান্ডস অফ হাউস হোল্ড। অর্থাৎ আমরা আগে একটা জিনিস ক্লিয়ার করি, আমি প্রিভিয়াস ভিডিওতেও আলোচনা করেছি যে ডিসপোজেবল ইনকামের ডেফিনেশন। ডিসপোজেবল ইনকাম হচ্ছে এক কথায় বলতে গেলে তোমার হাতে যে টাকাটা রয়েছে খরচ করার জন্য, অর্থাৎ তুমি যেই টাকাটা মার্কেটে খরচ করতে পারবে তোমার প্রয়োজনের জন্য, দ্যাট ইজ ডিসপোজেবল ইনকাম। ঠিক আছে, সেই ডিসপোজেবল ইনকামের পরিমাণ যখন বেড়ে যাবে হাউস হোল্ড অর্থাৎ আমাদের মতো সাধারণ মানুষের কাছে, যার ফলে রেজাল্ট হবে ইনক্রিজ ইন এগ্রিগেট ডিমান্ড। তোমার কাছে যদি সাপোজ আগে 5,000 টাকা দিয়ে তুমি আমি এটা এক্সাম্পল দিচ্ছি যে 5,000 টাকা দিয়ে কেউ সংসার চালাতো, এখন তার কাছে ডিসপোজেবল ইনকাম ইনক্রিজ হয়ে আরও 2,000 টাকা এক্সট্রা চলে এসছে, 7,000 টাকা চলে এসছে, যার ফলে ওই 2,000 টাকা সে খরচ করতে পারবে আরও। সেই 2,000 টাকার জন্য সে সাডেনলি একটা জিনিস কিনলো। এরকম সকলের ঘরে ঘরে হতে শুরু করলো, যার ফলে একটা ডিমান্ড সাংঘাতিক বেড়ে গেল। তারা পারচেজিং পাওয়ার, তাদের ক্ষমতা, ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, ন্যাচারালি সেটা করবেই মানুষ। তখন তার কস্ট অফ লিভিং বাড়বেই, তার প্রয়োজন বাড়বেই। সে তখন যেটা আগে কিনতে পারতো না সে সেটা এখন কিনবে। তো ন্যাচারালি তখন কি হবে যে যখন সে কিনবে তখন একটা ডিমান্ড হঠাৎ করে রাইজ করবে। সাডেনলি ডিসপোজেবল ইনকাম বেড়ে গেল, সাডেনলি এগ্রিগেট ডিমান্ড বাড়বে। ঠিক আছে, বোঝা গেল? এই ডিসপোজেবল ইনকাম বাড়ার পেছনে কজগুলোই হচ্ছে প্রিভিয়াস পয়েন্টে যে 5টা পয়েন্ট বলা হচ্ছে সেইটা। এখন এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা করে একটা সিচুয়েশান আছে। দেখো প্রথমেরটা বলেছিল কি প্রাইভেট এবং গভর্নমেন্ট স্পেন্ডিংস। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। সাপোজ একটা গভর্নমেন্ট, প্রাইভেট অথবা গভর্নমেন্ট যে কোনো ক্ষেত্রে সরকার থেকে একটা হসপিটাল বানানোর কথা চিন্তা করলো। একটা হসপিটাল বানানো হয়ে গেল এবং সেখানে মানে সাডেনলি প্রচুর মানুষ কাজ পেয়ে গেল। প্রচুর মানুষ, কেউ নার্স, কেউ ডক্টর, কেউ স্টাফ, এরকমভাবে প্রচুর যখন মানুষ কাজ পেয়ে গেল তাদের বেতন দেওয়া হচ্ছে। সেই লোকগুলোই আগে অন্য কিছুর সঙ্গে হয়তো মেবি যুক্ত ছিল অথবা নাই যুক্ত থাকতে পারে, তাদের সাডেনলি একটা ওয়েজ তারা পেতে শুরু করলো। সেই বেতনের মাধ্যমে তাদের ডিসপোজেবল ইনকাম সাডেনলি বেড়ে গেল এরকম ধরনের প্রকল্পের মারফত। ঠিক আছে, এবং এর ফলে যেটা হচ্ছে যে লোয়ার রেট, এরপরে দেখো লোয়ার রেট অফ, আরেকটা পয়েন্ট, লোয়ার রেট অফ সেভিংস বাই হাউস হোল্ড। অর্থাৎ মানুষ তখন কী হচ্ছে, সেভিংসটা একটু কমিয়ে দিচ্ছে, খরচের পরিমাণটা আরও বাড়লো। এমন তো নয় যে আগে 5,000 টাকা রোজগার করলো, মানে সাপোজ 10,000 টাকার মধ্যে আগে 5,000 টাকার ডিসপোজেবল ইনকাম ছিল, এখন ইনকাম 12,000 হয়ে গেল, তখন এই এক্সট্রা 2,000 সে কিন্তু খরচের মধ্যেই লাগিয়ে দিল, সেভিংসটা একই রেখে দিল, সেভিংস বাড়ালো না। অর্থাৎ এক্ষেত্রে কি লো রেট অফ সেভিংস। ঠিক আছে, অ্যাকর্ডিং টু মানে তার স্যালারি, সেটা হয়ে গেল। এরপরে বলছে দেখো ডেপ্রিসিয়েশন ইন লোকাল এক্সচেঞ্জ রেট। লোকাল এক্সচেঞ্জ রেট অর্থাৎ যে সমস্ত আয় ব্যয়ের যে সমস্ত রেটে চলে, অর্থাৎ যেইটা আগের রেট ছিল এখন যেটা রয়েছে সেটা
ডেফিনেটলি কমবে। মূল্যবৃদ্ধি মানেই সেখানে ডেপ্রিসিয়েশন আসবে। রিডাকশন ইন ট্যাক্সেস, এমন হতে পারে যে গভর্নমেন্ট আগে ধরো মানে তো একটা ইনকাম ট্যাক্সের পরিমাণ যা ছিল সাডেনলি সেই ইনকাম ট্যাক্সটাকে মানে রিডাকশন করে দিল, অর্থাৎ আগে 15% ছিল এখন 10% করে দিল। তাহলে কি ওই 5% তার কাছে সেভিংস চলে এলো, যেটা তাকে আগে দিতে হতো এখন দিতে হচ্ছে না, সাডেনলি সেটা মার্কেটে ছড়িয়ে পড়বে কিছু না কিছু পারচেসের মাধ্যমে। এই জিনিসগুলো ভাবে, এই প্রসেসগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের ডিসপোজেবল ইনকামটা বাড়ছে। এখানে এই সবগুলো বলার একটাই কারণ যে ওই যে আগে পয়েন্টটা বললাম, সেকেন্ড পয়েন্টে বলছে ডিসপোজেবল ইনকাম রাইজ। তো এইটা রাইজ হবে কি করে? এই কারণের মাধ্যমে কিন্তু হবে। ইনক্রিজ ইন মানি সাপ্লাই অ্যান্ড ব্যাঙ্ক ক্রেডিট। এবার ব্যাঙ্ক ক্রেডিট তুমি বলতে পারো যে লোনসের মাধ্যমে সমস্ত যেগুলো যাচ্ছে সেগুলো তো মার্কেটে মানি সাপ্লাই হচ্ছে, যেটা আমরা ইনফ্লেশনের মূল কারণ। যে লোনস যখন একটা ব্যাংক দেয় তখন তাকে তো মানে ক্যাশ টাকা তাকে দিয়ে দেওয়া হয়। 5 লাখ টাকার লোন নিয়েছে কেউ, 5 লাখ টাকা দিয়ে দিল, সেই 5 লাখ টাকা নিয়ে সে মার্কেটে খাটাবে কোনো বিজনেসে। তো এই যে ইকোনমিটাসের মধ্যে সার্কুলেট হচ্ছে পুরো টাকাটা, ক্যাশ টাকাটা, তো এর ফলে কি ডিসপোজেবল ইনকাম অর্থাৎ যেটা ব্যয় ক্ষমতা যেটা রয়েছে মানুষের বা ক্রয় ক্ষমতা যাই বলতে পারো, সেই যে ডিসপোজেবল ইনকাম সেটা হঠাৎ করে বৃদ্ধি হচ্ছে, যার ফলে হঠাৎ করেই তার এগ্রিগেট ডিমান্ড বাড়ছে। ঠিক এই কারণে যে এগ্রিগেট ডিমান্ডটা বাড়ছে, এটাই হচ্ছে আমাদের টাইপস অফ ইনফ্লেশনের মধ্যে যে ডিমান্ড পুল ইনফ্লেশন, অর্থাৎ ডিমান্ডের ফলে যে ইনক্রিজ হচ্ছে দামের। এগ্রিগেট ডিমান্ড এবং ডিসপোজেবল ইনকাম বেড়ে যাওয়ার ফলে এর পাশাপাশি আরেকটা ফ্যাক্টর, সেটা হচ্ছে উইথ নো চেঞ্জ ইন এগ্রিগেট সাপ্লাই, অর্থাৎ সাপ্লাই কিন্তু সেম থাকবে। এক্ষেত্রে সেই কারণেই হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন সৃষ্টি হচ্ছে। একটা এক্সাম্পলের থ্রু বুঝতে চেষ্টা করি, সেটা হচ্ছে যদি একটা মার্কেটে, আমি ছোট এক্সাম্পল বলছি, যদি একটা মার্কেটে 1000খানা ব্রেডের সাপ্লাই হয় কিন্তু ক্রেতা সংখ্যা হঠাৎ করে এই ডিসপোজেবল ইনকাম তাদের বেড়ে গেছে, তার ফলে তারা কিনতে চাইছে, ক্রেতার সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। 1000টা ব্রেডের পিছু ক্রেতার সংখ্যা সাপোজ 10,000 হয়ে গেছে। এবারে সেই ডিমান্ড বেড়ে গেছে, সেই ব্রেডের সকলে কিনতে চাইছে, তখন কি হবে? সেই ব্রেডের দাম বাড়িয়ে দেওয়া হবে, ইনফ্লেশন হবে। সেই ব্রেডের দাম দ্বিগুণ করে দেওয়া হলো। সেই দ্বিগুণ দামটা যারা কিনতে অ্যাফোর্ড করতে পারবে সেই পিপলরাই শুধুমাত্র ক্রেতা হবে, বাকিরা কিন্তু কিনতে পারবে না। এক্ষেত্রে শুধুমাত্র এই সাপ্লাই সেম থাকার ফলে শুধুমাত্র ক্রেতাদের মধ্যে ব্যালেন্স করার জন্য সেই জিনিসটার প্রাইস কিন্তু বেড়ে গেল। আশা করি এক্সাম্পলটা দিয়ে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে যে ডিমান্ডটাকে সাপ্লাই দিয়ে পূরণ করতে না পারার কারণেই কিন্তু এই ডিমান্ড পুল ইনফ্লেশনটা হচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা কস্ট পুশ ইনফ্লেশন দেখে নেব এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে টেক কেয়ার অ্যান্ড বাই।